আবারও ভাঙনের মুখে এরশাদের জাতীয় পার্টি, নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্তহীনতা, প্রকাশ্যে নেতৃত্বের দ্বন্দ্ব। 3 দিনেই আওয়ামী লীগের 3000 মনোনয়ন ফর্ম বিক্রি, ভোটে আগ্রহীদের ভিড় জাতীয় পার্টি সহ অন্য দলেও। শ্রমিক অধিকার ইস্যুতে বাণিজ্য নিষেধাজ্ঞার নতুন হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, ঝুঁকি এড়াতে জোরালো কূটনৈতিক উদ্যোগ চান রপ্তানিকারকরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে ফসল ও পশু সম্পদ বাড়াতে যুগান্তকারী উদ্ভাবন, কৃষিভিত্তিক রোবট ও ড্রোন হেক্সাকপ্টার দিয়ে বিশ্বজয় আশুগঞ্জের কিশোরদের। আবারও ভাঙনের মুখে এরশাদের জাতীয় পার্টি, দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়া নিয়ে সিদ্ধান্তহীনতায় প্রকাশ্যে এসেছে নেতৃত্বের দ্বন্দ্ব। রওশন এরশাদকে অবাঞ্ছিত বলছেন জেএম কাদেরপন্থীরা, অন্যদিকে রওশনকেই পার্টির সর্বসর্বা মানছেন অপর অংশ। প্রতিটি নির্বাচনের প্রাক্কালে জাতীয় পার্টির এমন দ্বন্দ্ব দুর্ভাগ্যজনক বলছেন নেতাকর্মীরা। মানিক শিকদারের বিশেষ প্রতিবেদন। 300 আসনে দ্বাদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে, রাজনীতিতে দেখা দিচ্ছে নতুন নতুন মোড়। আওয়ামী লীগ সহ বেশ কয়েকটি দল এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে, আর বিএনপি এখনও আন্দোলন অব্যাহত রেখেছে। এদিকে রাজনীতির মাঠে গেম চেঞ্জার হিসেবে জাতীয় পার্টি তৃতীয় শক্তির কাজ করলেও নেতৃত্ব নিয়ে আবারও জটিলতায় পড়েছে দলটি। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের স্ত্রী নাকি ভাই, কে দেবেন দলের নেতৃত্ব, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই ধোঁয়াশায় দলটি। চলমান পরিস্থিতিতে নির্বাচনে অংশ নিবে কিনা চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছালেও মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে জাতীয় পার্টির জিএম কাদেরপন্থী অংশ। তারা বলছেন রওশন এরশাদ জাতীয় পার্টির নীতি নির্ধারক নয়, জিএম কাদের ও চুন্নু চালাবেন দল। কোনো কারণে যদি জিএম কাদের, উনি চেয়ারম্যান, উনি যদি অ্যাবসেন্ট থাকেন, তার জায়গায় আমাদের মহাসচিব সেক্রেটারি জেনারেল আমাদের মুজিবুর রহমান চুন্নু, উনি সেটার ক্ষমতা রাখেন। বেগম রওশন এরশাদ, উনি হচ্ছেন আমাদের লেট প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ, আমাদের জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ওনার ওয়াইফ হিসেবে ওনাকে একটা সম্মান দিয়ে ওনাকে একটা পদ দেওয়া হয়েছে, সেটাকে বলে চিফ প্যাট্রন। তো রওশন এরশাদের কী বললো না বললো ওইটা আসলে লেস ইম্পর্ট্যান্ট। আর রওশন এরশাদের সঙ্গে এমপি হিসেবে আছে তার ছেলে সাদ, আর বাকি যারা আছে, যেমন ধরেন আপনি এখন যদি বলেন আরও কয়েকজন আছে যাদেরকে ধরেন অনেককে জাতীয় পার্টি থেকে বের করে দেওয়া হচ্ছে। এদিকে রওশনপন্থী নেতা মশিউর রহমান রাঙ্গা বলছেন পার্টির নেতৃত্ব তাদের হাতেই আছে। আমি তো ওই সংবিধান রচয়িতা হলেও আমি কর্তৃক প্রকাশিত এবং প্রচারিত যে সংবিধানের কথা উনি বলেন সেটা আমি জানি, তো সেটাতে চিফ পেট্রনকে সমস্ত ক্ষমতা দেওয়া আছে। তবে পার্টি আবারও ভাঙনের মুখে পড়েছে বলে মনে করছেন উভয় পক্ষ, আর এজন্য তৃতীয় পক্ষের ষড়যন্ত্রকে দায়ী করছেন তারা। তৃতীয় একটা শক্তি আছে, যে তৃতীয় শক্তির কারণেই আমাদের এই নেতা নেত্রীরা তারা চেষ্টা করেন জাতীয় পার্টির মধ্যে এইরকম একটা বিভাদ একটা সৃষ্টি করার চেষ্টা করে। হ্যাঁ, ভাঙন হতে পারে, প্রত্যেকটা নির্বাচনের সময় তো একটা ভাঙন হয়। এই ভাঙন থেকে রক্ষা করেছিলাম আমি, দুই দিকে গিয়েছিল, একদিকে রওশন এরশাদ, একদিকে জিএম কাদের। আমি মাঝখানে মহাসচিব ছিলাম দুই পক্ষেরই। তো দলে যাতে ভাঙন না হয় এই কারণে আমি দুইজনকেই দুই জায়গায় সম্মানিত অবস্থান দিয়ে আমি আমার জায়গায় ছিলাম। পরে জিএম কাদের সাহেব আমাকে উনি সাসপেন্ড করেছেন। এই পরিস্থিতিতে নেতাকর্মীরা অনেকটা বিভ্রান্তিতে। তারা চান ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিতে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দলীয় সমর্থন না পেলেও মনোনীত প্রার্থীর জন্য কাজ করবেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। ভোটের মাঠে নৌকার জয় নিয়ে ঘরে ফেরার দৃঢ়তা স্পষ্ট সবার কণ্ঠে। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে হাজারো কর্মী সমর্থক নিয়ে ফর্ম সংগ্রহ ও জমা দিচ্ছেন তারা। 3 দিনে অনলাইন সহ বিক্রি হচ্ছে 3019টি ফর্ম। আর জানাচ্ছেন আকবর হোসেন সুমন। দলীয় মনোনয়ন প্রত্যাশীদের শোডাউনে ভোটের মাঠের মতোই সরব বঙ্গবন্ধু এভিনিউ। প্রত্যেক সংসদীয় আসনের বিপরীতে অন্তত 1 ডজন প্রার্থী কিনছেন মনোনয়ন ফর্ম। তৃতীয় দিনেও 8 বিভাগের বুথ থেকে ফর্ম কেনায় ছিল উৎসব আমেজ। মনোনয়ন প্রত্যাশীদের ভিড়।
নবীনগরকে স্মার্ট নবীনগরে রূপান্তর করব। জননেত্রী শেখ হাসিনা তবু যাকে নমিনেশন দেবেন তাকেই জয়ী করে আমরা আনব। এই ভিড়কে দলের প্রতি আনুগত্য এবং অংশীদারিত্বের প্রকাশ বলে মনে করছেন কেন্দ্রীয় নেতারা। উন্নয়ন, সেবা এবং সুশাসন দেশের 17 কোটি মানুষ পেয়েছে, তার উপরে আস্থা রেখে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে আবারও দেশের জনগণ নৌকা মার্কায় ভোট দেবে। নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন করতে হবে এবং বিএনপি জামাত তারা চেষ্টা করছে হরতাল অবরোধ দিয়ে বাংলাদেশের এই গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করতে, আগুন সন্ত্রাস করে বাসে আগুন দিয়ে তারা করা, কিন্তু তাদের সাথে মানুষের কোনো সম্পৃক্ততা নেই। যেই মনোনয়ন পাক আমরা সকলে একসঙ্গে মিলে কাজ করব এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে আমরা শক্তিশালী করব। আমাদের ঘর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলবে, তিনি আমাদের নেতা এবং তিনি খুব ভালো করেই জানেন যে কোন সুপারিশ নিতে হয় আর কোন সুপারিশ ত্যাগ করতে হয়। ভোট উৎসবে নৌকার পক্ষে মাঠে থাকাই কোনো মনোনয়ন প্রত্যাশীর লক্ষ্য। কোনো নেতা হয়ে নয়, একজন সাধারণ ভাই, একজন সাধারণ সন্তান, একজন সাধারণ নাগরিক হিসাবে এই রামগতি, কমলনগর, অসহায় নদীবাঙ্গন এলাকায় সেবা করতেই আমি এবং দুয়ারে দুয়ারে ইসলাম সেবা পৌঁছে দেওয়াই হলো আমাদের মূল লক্ষ্য। 30% কোটা অবশ্যই সরাসরি নারীদেরকে নির্বাচনে দেওয়া উচিত। যারা যোগ্য, যারা কাজ করতে পারে তাদেরকে সরাসরি নির্বাচনে দেওয়া উচিত বলে আমি মনে করি। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মতো দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সংগঠন, রাজনৈতিক সংগঠন, তার একজন প্রত্যাশী হতে পেরেছে। উন্নয়ন অগ্রযাত্রায় সামিল হয়ে কেউ আবার নিজ এলাকার আইকন হতে চান। প্রতিযোগিতামূলক, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই আমরা মাননীয় প্রধানমন্ত্রী আবারও আমরা তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। দল মনোনীত প্রার্থীর জন্য নৌকা বিবেচনায় একত্রে কাজ করারও আশ্বাস দিয়েছেন প্রত্যাশীরা। যদি জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেয় তাহলে এই যে ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা আজকে যে নেত্রী স্মার্ট বাংলাদেশ করার যে লক্ষ্যে কাজ করতেছি, এই কাজটি আমি মনে করি আমার দ্বারা করা সম্ভব। 3 দিনে ফর্ম বিক্রির তহবিলে জমা পড়েছে 15 কোটি টাকার বেশি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ভোটের মাঠে নেমেছে অন্য রাজনৈতিক দলগুলো। সব প্রস্তুতির পাশাপাশি দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি করছে জাতীয় পার্টি এবং তৃণমূল বিএনপি। মিনালা দিবার রিপোর্ট। সকাল থেকে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে মনোনয়ন ফর্ম কিনতে আসেন মনোনয়ন প্রত্যাশীরা। দলীয় চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষে উদ্বোধন করেন কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। স্লোগান মুখর আনন্দে উচ্ছ্বাস আর মনোনয়ন প্রত্যাশী ও তাদের হাজারো সমর্থক নেতাকর্মীর পদচারণায় উৎসব মুখর পরিবেশ পুরো কার্যালয় সহ আশেপাশের এলাকা। গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে, সংবিধানের স্বার্থে আমরা সেই নির্বাচন প্রক্রিয়া শুরু করে দিয়েছি। গৌরনদী এবং আগলঝাড়া যেটা নিয়ে আমি নমিনেশন নিয়েছি, ইনশাআল্লাহ আমি আমার সাধ্য প্রমাণ চেষ্টা করব। পরিবেশ যদি ঠিক থাকে ইনশাআল্লাহ আমরা জিতব। আমি চেয়ারম্যানের পক্ষে, তার জন্য একটা কিনেছি এবং আমার নিজের জন্য একটা কিনেছি। আমি ঢাকা 18 আসনের প্রার্থী হিসাবে আমি ফর্ম সংগ্রহ করেছি। আমার হাজব্যান্ডেরটাও করেছি রংপুর 3 আসনের জন্য। নির্বাচনী প্রক্রিয়া হিসেবে মনোনয়ন ফর্ম বিতরণ করা হচ্ছে, তবে এটা নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয় জানালেন সংসদে বিরোধী দলটির মহাসচিব। নির্বাচন যাওয়ার জন্য যে সমস্ত প্রাথমিক কর্মকাণ্ড সেগুলো আমরা করছি। নির্বাচন যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত এখন আমরা নেই নাই। এটা 30 তারিখের আগে পার্টির চেয়ারম্যানকে ম্যান্ডেট দেওয়া হয়েছে, তিনি সিদ্ধান্ত নেবেন। বাট এর আগে যে সমস্ত আনুষঙ্গিক কাজ সেগুলো আমরা করছি, তারই একটা ধারাবাহিকতায় মনোনয়নপত্র ফর্ম বিক্রি করা। সংসদ নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুকদের মাঝে মনোনয়ন ফর্ম বিতরণ করছে তৃণমূল বিএনপি। গণতন্ত্র পুনরুদ্ধার ও সাধারণ জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করবেন বলেছেন দলটির চেয়ারম্যান। আনুষ্ঠানিকভাবে আজকে 12টায় শুরু করার কথা ছিল, বাট তার আগে অলরেডি অনেক প্রত্যাশী এবং ওনারা এসছেন, ফর্ম নিচ্ছেন। তো আজকে সারাদিন চলবে আমাদের, তারপরে দেখি যদি প্রয়োজন হয় হয়তো কালকে বাড়াতে পারি। এখন পর্যন্ত 110। আরেকটা বিষয় নিয়ে আমরা ভাবছি দ্বিকক্ষীয় সংসদ। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। সুরক্ষা শ্রমিকদের ক্ষমতায়নে যুক্তরাষ্ট্রের নতুন নীতি স্মারক পর্যালোচনা করা জরুরি বলছেন রপ্তানিকারকরা। ঝুঁকি এড়াতে এ নিয়ে জোরালো কূটনৈতিক তৎপরতা দেখতে চান তারা। তবে কূটনীতিকরা বলছেন শ্রমিকদের সাথেই সমঝোতা করতে হবে মালিকদের। মেহেদী হাসানের রিপোর্ট। তৈরি পোশাক শিল্পের ন্যূনতম মজুরি কাঠামোকে কেন্দ্র করে সম্প্রতি ব্যাপক শ্রমিক অসন্তোষ দেখা দেয় শিল্পাঞ্চলগুলোতে।
ঘটে ভাঙচুর, সংঘর্ষের ঘটনা। হতাহত হন বেশ কয়েকজন শ্রমিক। বাংলাদেশে শ্রমিক অসন্তোষের খবর স্থান পায় আন্তর্জাতিক গণমাধ্যমে। মানবাধিকার সংগঠনগুলো প্রতিক্রিয়া জানায়। এমন পরিস্থিতিতে গেল 16 নভেম্বর শ্রম অধিকার সুরক্ষা, শ্রমিকদের ক্ষমতায়ন ও তাদের মানসম্মত জীবনযাপন নিশ্চিত করার লক্ষ্যে নতুন একটি নীতি স্মারকে সই করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরে বিষয়টি পরিষ্কার করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, শ্রমিক সংগঠন, ট্রেড ইউনিয়নের কাজের সহযোগিতায় বিশ্বজুড়ে কাজ করবে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো। যারা জোরপূর্বক শ্রমিকদের দিয়ে কাজ করাবে তাদের কাছ থেকে যুক্তরাষ্ট্র পণ্য আমদানি করবে না বলেও জানান তিনি। অ্যান্থনি ব্লিংকেন আরও জানান, যারা শ্রমিকদের অধিকারের বিরুদ্ধে যাবে, ভয়ভীতি দেখাবে, তাদের উপর আর্থিক শাস্তি, বাণিজ্য নিষেধাজ্ঞা ও ভিসা নিষেধাজ্ঞা দেয়া হবে। আর যুক্তরাষ্ট্রের এই নতুন নীতির কারণে শঙ্কায় দেশের রপ্তানিকারকরা। অনাকাঙ্ক্ষিত ঝুঁকি এড়াতে জোরালো কূটনৈতিক উদ্যোগ চান তারা। এটা ডিপ্লোম্যাটিক্যালি হাইলাইট করা দরকার সরকারের এখনই, যাতে এমন কিছু না আসে স্যাংশন যেটা আমাদের রপ্তানি ব্যাহত হয়। রপ্তানি যদি ব্যাহত হয় তাহলে কিন্তু আমাদের জন্য না, আমাদের দেশের সাধারণ মানুষের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তবে সাবেক কূটনীতিবিদরা বলছেন, ক্ষতি যা হওয়ার হয়ে গেছে, এখন সমস্যা সমাধানে ব্যবসায়ীদেরই এগিয়ে আসতে হবে। তারা ব্যবসা করছে, তারা টাকা বানাচ্ছে, তাদের দায়িত্ব এটা। দে হ্যাভ টু সিট উইথ দ্য লেবার and negotiate an agreement. কূটনীতি, উই হ্যাভ নাথিং টু ডু উইথ দ্যাট। আমার ব্যক্তিগত মতামত, ডিপ্লোম্যাটস, ফরেন মিনিস্ট্রি হ্যাভ ভেরি লিটল টু ডু উইথ দ্যাট। গত অর্থবছরে দেশের মোট রপ্তানি আয় হয় $55.55 বিলিয়ন। এর মধ্যে প্রায় $47 বিলিয়ন তৈরি পোশাক। এ সময় যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি হয়েছে $8.5 বিলিয়ন বেশি। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। এলসি খোলার আমদানি নিয়ন্ত্রণে বেনাপোলে কমছে রাজস্ব, 4 মাসে ঘাটতি 313 কোটি টাকা। সকাল 9টার 21 সংবাদ। টাঙ্গাইল সদর উপজেলার বেতের রংপুর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেলওয়ে সূত্র জানায়, রংপুর থেকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোর 5টার দিকে বেতেলে পৌঁছালে প্রথম বগিটি লাইনচ্যুত হয়। উদ্ধার কাজ চালাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। সকাল 7টায় ঢাকা কমিউটার ট্রেন এসে লাইনচ্যুত ট্রেনের যাত্রীদের নিয়ে যায়। রেল চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকে আছে। কাস্টমস হাউসে কমেছে রাজস্ব আদায়। চলতি অর্থ বছরের 4 মাসে লক্ষ্যমাত্রার চেয়েও রাজস্ব আদায় কম হয়েছে প্রায় 240 কোটি টাকা। ব্যবসায়ীদের অভিযোগ, এলসি খোলায় কড়াকড়ি ও আমদানি নিয়ন্ত্রণের কারণেই এমন পরিস্থিতি। ইতিমধ্যেই অনেক ব্যবসায়ী বন্দর দিয়ে আমদানি বন্ধ করে দিয়েছেন। বেনাপোল প্রতিনিধি জামাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। একসময় মোটর পার্টস, ফেব্রিক্স, আয়রন, স্টিল, গাড়িসহ বিভিন্ন পণ্য সামগ্রী আমদানির কারণে ব্যাপক কর্মমুখর ছিল বেনাপোল স্থলবন্দর। কিন্তু এখন এসবের আমদানি খুবই কমে গেছে, ব্যস্ততা নেই আমদানিকারকদের। এদিকে চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,238 কোটি টাকা। এই হিসাবে গত 4 মাসে আদায়ের লক্ষ্য ছিল 1,992 কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে 1,751 কোটি টাকা। সব মিলিয়ে রাজস্ব ঘাটতি প্রায় 313 কোটি টাকা। ব্যবসায়ীরা বলছেন, ঋণপত্র খোলায় কড়াকড়ি আরোপের কারণে কমে গেছে আমদানি, সাথে হয়রানির অভিযোগও করছেন তারা। আর এসব কারণেই নেতিবাচক প্রভাব পড়েছে রাজস্ব আহরণে। পচনশীল যে পণ্যগুলো আছে, মাছ, ফল, এগুলোর অনেক ক্ষতিগ্রস্ত আছে আমাদের আমদানিকারকরা। বন্দর দিয়ে যারা মাল আনতে চায়, সিএনডি এজেন্ট যখন কাস্টমস হাউসে বিল অফ এন্ট্রি সাবমিট করতে যান, তো এমন একটা ভীতিকর অবস্থা এখানে বিরাজ করে। আমদানি কমে গিয়েছে, সেই সাথে আমাদের ভ্যালু নিয়ে অনেক জটিলতা ছিল। বেনাপোল কাস্টম হাউস কর্তৃপক্ষ এই পথামালেরও আপনার রেভিনিউ দিচ্ছে। তবে হয়রানির বিষয়টি অস্বীকার করে বন্দর কর্মকর্তা জানান, উচ্চ শুল্কের পণ্য আমদানি কমায় কমেছে রাজস্ব। গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান আমাদের আছে, মোটর পার্টস আমদানিকারক প্রতিষ্ঠান আছে, এখান থেকে আমাদের 201 কোটি টাকার বেশি ঘাটতি হয়েছে। সব জটিলতা কাটিয়ে বেনাপোল বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক হবে, এমনটাই আশা সংশ্লিষ্টদের। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন,
কৃষিভিত্তিক রোবট ও ড্রোন তৈরি করে আন্তর্জাতিক সম্মাননা পেল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মালয়েশিয়ায় বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতা ও প্রদর্শনীতে প্রথম পুরস্কার সহ স্বর্ণপদক জিতেছে কিশোর রোবোটিক্স দলটির নির্মিত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন কৃষিভিত্তিক রোবট ও হেক্সাকপ্টার ড্রোন। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রবলেমকে আইডেন্টিফাই করে আমরা সেই প্রবলেমকে সলভ করার চেষ্টা করছি। বর্তমানে আমরা আমাদের রোবটের যে মাইক্রো কন্ট্রোলার ওইটাকে বাড়ানোর চেষ্টা করতেছি, যেন বাংলাদেশি পণ্য দিয়ে তৈরি করা যায়, ওই সিস্টেম আমরা করতেছি, যেন আমরা মার্কেট লেভেলে এটাকে ছাড়তে পারি। আমি চেয়েছি আমার শিক্ষার্থীর মাঝে যেন আমার যে অস্তিত্ব বাসনাগুলোর জন্য আমি যেন আস্তে আস্তে করে বাস্তবায়ন করতে পারি। আন্তর্জাতিক সম্মানে উদ্বুদ্ধ হয়ে আরও একাধিক টিম গড়ে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করছে বিদ্যালয়টি। 6, 7, 8 এই 3 শ্রেণীর শিক্ষার্থীদেরকে নিয়ে একাধিক টিম তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই 13টা টিম তাদের রোবোটিক্স বিভিন্ন কার্যক্রম নিয়ে কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে হচ্ছে রোবোটিক্স ক্লাব বা সেলো। এই যে রোবোটিক্স ক্লাব যেটা আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ে আছে, তো তাদেরকে সাথে নিয়ে আমাদের একটি চেষ্টা থাকবে যে সামনে আমরা ব্রাহ্মণবাড়িয়ায় জেলায় এরকম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আমরা একটি হয়তো ক্লাব বা সেল খুলব। এর স্বীকৃতিকে কাজে লাগিয়ে মর্যাদা বাড়ানোর পাশাপাশি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যাশাও সবার। মাসুম আলিসা, 21 টেলিভিশন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। জবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছে আরো একবার। আবারও ভাঙনের মুখে এরশাদের জাতীয় পার্টি, নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্তহীনতা, প্রকাশ্যে নেতৃত্বের দ্বন্দ্ব। 3 দিনেই আওয়ামী লীগের 3000 মনোনয়ন ফর্ম বিক্রি, ভোটে আগ্রহীদের ভিড় জাতীয় পার্টি সহ অন্য দলেও। শ্রমিক অধিকার ইস্যুতে বাণিজ্য নিষেধাজ্ঞা নতুন হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, ঝুঁকি এড়াতে জোরালো কূটনৈতিক উদ্যোগ চান রপ্তানিকারকরা। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে, সারা ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ দিল। 21 সাথে থাকুন।